নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত যাত্রা বদল। ভাটপাড়াতে পিসিমার বাড়ি গিয়েছিলুম বড়দিনের ছুটিতে। সারাদিন বাড়িতে বসে থেকে ভালো লাগলো না। বিকেলের দিকে নৈহাটি স্টেশনে বেড়াতে গেলুম। তখন দেশেই থাকি, বিদেশে বেরুনো অভ্যেস নেই। এত বড় স্টেশন ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ বড় একটা হয়নি। ডাউন প্ল্যাটফর্মের ওধারে প্রকাণ্ড ইয়ার্ডটা মালের ওয়াগনে ভর্তি। ওভারব্রিজের ওপর দিয়ে যাত্রীরা পোঁটলা পুঁটলি নিয়ে যাতায়াত করছে। নানা ধরনের লোকের ভিড়, নানা রকমের শব্দ। দুখানা পাইলট ইঞ্জিন ইয়ার্ডের মধ্যে ওয়াগনের সারি টানাটানিতে ব্যস্ত। ওপারের গাড়ি একখানা ছেড়ে গেল, আর একখানা এক্ষুনি আসবে। বাজারের দিকে সাইডিং লাইনে দুখানা কেরোসিনের তেলের ট্যাঙ্ক বসানো গাড়ি থেকে তেল নামাচ্ছে। এত মাছিও প্ল্যাটফর্মে কোথাও স্থির হয়ে দাঁড়াবার জো নেই। যেখানে যাই সেইখানেই মাছি ভন ভন করে। চা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু স্টলের অবস্থা দেখে সেখানে বসে কিছু খেতে প্রবৃত্তি হলো না। প্ল্যাটফর্মের ওধারে একটা ছোট ঘর, দোর বন্ধ। ঘরটার আশেপাশে পুরনো স্লিপার ও ফিস প্লেট পড়ে আছে রাশিকৃত। একটি ক্ষুদ্র কুলি পরিবার সেখানে তেরপলের তাঁবু খাটিয়ে তোলা উনুনে আঁচ দিয়েছে। হঠাৎ প্ল্যাটফর্মের সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল। সবাই যেন প্ল্যাটফর্মের ধারে ঝুঁকে কলকাতার দিকে চেয়ে কি দেখবার চেষ্টা করতে লাগল। একজন হিন্দুস্থানি যাত্রী প্ল্যাটফর্মের নিতান্ত ধারে দাঁড়িয়ে চোখ মুছতে ব্যস্ত। ওপার থেকে একজন কুলি তাকে হেঁকে বললে, এ আঁখ পুঁজনেওয়ালা, হট যাইয়ে, ডাক গাড়ি আতা হ্যায়। কাছের একটি ভদ্রলোক যাত্রীকে জিজ্ঞেস করলুম, কোন ডাক গাড়ি মশাই? তিনি বলেন, দার্জিলিং মেলের সময় হয়েছে। একটু পরেই ধুলো কুটো উড়িয়ে একটা ছোটোখাটো ঘূর্ণি ঝড়ের সৃষ্টি করে স্টেশন কাঁপিয়ে দার্জিলিং মেল বেরিয়ে গেল। এবং সে শব্দ থামতে না থামতে ডাউন প্ল্যাটফর্মে একখানা প্যাসেঞ্জার ট্রেন সশব্দে এসে দাঁড়ালো। একটু পরে দেখি যে প্ল্যাটফর্মে একটা গোলযোগ উঠেছে। অনেক লোক ওভারব্রিজের ওপর দিয়ে ডাউন প্ল্যাটফর্মের দিকে ছুটে যাচ্ছে। সবাই যেন কি বলছে। ট্রেনটা ছাড়তেও খানিকটা দেরি হলো। তারপর ট্রেনখানা ছেড়ে গেলে দেখলাম প্ল্যাটফর্মের এক জায়গায় অনেক লোকের ভিড়। গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে সবাই কি যেন দেখছে। ভিড় ঠেলে ঢুকতে না পেরে একজনকে জিজ্ঞেস করতে সে যা বললে তার মর্ম এই যে মুর্শিদাবাদের ওদিক থেকে একটি ভদ্রলোক সপরিবারে এইখানে গাড়ি বদলাবার জন্য নেমেছিলেন, পশ্চিমের লাইনে যাবার জন্যে। তাঁর স্ত্রী প্ল্যাটফর্মে নেমেই অজ্ঞান হয়ে যান। সম্প্রতি দেখা যাচ্ছে অজ্ঞান নয়, তিনি মারাই গেছেন। লোকের ভিড় পুলিশ এসে সরিয়ে দিল। তারপর একটি অতি করুণ দৃশ্য চোখে পড়ল। গোটা দুই স্টিলের তোরঙ্গ, একটা ঝুড়ি, গোটাচারেক ছোট বড় পুঁটুলি, একটা মানকচু ও এক নাগরি খেজুরের গুড় এদিক ওদিক অগোছালোভাবে ছড়ানো। গৃহস্থালির এই দ্রব্যাদির মধ্যে একটি পাড়াগাঁয়ের বউয়ের মৃতদেহ। রং ফর্সা, বয়স 20-22-এর বেশি নয়। বউটির মাথার কাছে একটি মধ্যবয়সী ভদ্রলোক, গায়ে কালো বুকখোলা কোট, কাঁধে একখানা জমকালো পাড় ও কলকাতার সস্তা আলোয়ান, পায়ে ডার্বি জুতো। পাড়াগাঁয়ের অর্ধশিক্ষিত ভদ্রলোকের পোশাক। তার কোলে একটি 2 বছর বয়সের ছোট ছেলে, মায়ের মতো ফর্সা, চুলগুলি কোঁকড়া কোঁকড়া। হাতে কি একটা নিয়ে নাড়াচাড়া করছে ও একবার বিস্ময়ের দৃষ্টিতে সমাগত লোকের ভিড়ের দিকে চাইছে। মায়ের মৃতদেহের চেয়েও তার কাছে বেশি কৌতূহলের বিষয় হয়েছে চারিধারে এই গোলমাল ও অদৃষ্টপূর্ব লোকের ভিড়। একটু পরে সাহেব স্টেশন মাস্টার ও তাঁর সঙ্গে একজন ভদ্রলোক এলেন। বুঝতে দেরি হলো না যে ভদ্রলোকটি ডাক্তার। তিনি বউটির নাড়ি দেখলেন, চোখ দেখলেন। স্টেশন মাস্টারের সঙ্গে কি কথা হলো তাঁর।
স্বামীটির সঙ্গেও কি যেন বললেন, তারপর তাঁরা চলে গেলেন। মৃত্যুই তাহলে ঠিক। কৌতূহলী জনতা আরও খানিকক্ষণ তাদের ঘিরে দাঁড়িয়ে রইল। মৃতা পল্লীবধূ, তার শোকস্তব্ধ স্বামী, অবোধ ক্ষুদ্র পুত্র ও তাদের ঘর গৃহস্থালির সাধের দ্রব্যাদি। তারপর একে একে যে যার কাজে চলে গেল। আরও নতুন দল এলো, তারাও খানিকটা থেকে নিজেদের মধ্যে কি বলা বলি করতে করতে ফিরে গেল। এবার এলো রেলওয়ে পুলিশের লোক। তারা খানিকক্ষণ ধরে ভদ্রলোকটিকে কী সব প্রশ্ন করলে, নোটবুকে কি টুকে নিলে, তারপর তারাও চলে গেল। কেবল একজন কনস্টেবল একটু দূরে দাঁড়িয়ে রইল। এসবে কাটল প্রায় 1 ঘন্টা। তখন সন্ধ্যা প্রায় হয়। স্টেশনের আলো জ্বালিয়েছে। আপ ডাউন দুদিকের সিগন্যালে লাল সবুজ বাতির সারি জ্বলছে, কিন্তু তখনও অন্ধকার হয়নি। সিগন্যালের পাখা তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল। আপলাইনের হোম স্টার্টার নামানো, বোধহয় কোনো ট্রেন আসছে। যা হবার তা তো হয়ে গিয়েছে, এখন সৎকারের কি ব্যবস্থা? এ ধরনের প্রশ্ন কেউ ভদ্রলোকটিকেও করলে না, তিনিও কাউকে করলেন না। এদিকে ভিড় ক্রমেই পাতলা হয়ে এলো। অনেকেই আপ ট্রেনের যাত্রী। কলকাতার দিকে 2খানা সিগন্যাল নামানো দেখে তারা ওভারব্রিজ দিয়ে উঠি পড়ি অবস্থায় ছুটল আপ প্ল্যাটফর্মের দিকে। এটা যে থ্রু ট্রেন আসছে তা ভেবে তখন কে দেখে। ভিড়ের মধ্যে বেশিরভাগ ছিল হিন্দুস্থানি কুলি খালাসির দল। তারা খৈনি টিপতে টিপতে নিজেদের কাজে চলে গেল। আমি একটু দূরে দাঁড়িয়েছিলুম। ভদ্রলোক আমাকে হাতছানি দিয়ে ডাকলেন। কাছে যেতেই আকুলভাবে বললেন, মশাই, হ্যাঁ, আপনি তো সবই দেখছেন, হ্যাঁ, একটা ব্যবস্থা করুন দয়া করে। এখন কি করি, আমার মাথা মুন্ডু। এই অচেনা দেশ, তাতে শীতের রাত। হ্যাঁ, আমরা ব্রাহ্মণের দেহ শেষে কি অন্য জাতে ছোঁবে? এই একটা বাচ্চা, এরই বা কি উপায় করি? মুখে অবশ্যই তাঁকে সাহস দিলুম, কিন্তু তারপর 8 ঘন্টা এদিক ওদিক ঘুরেও সৎকারের কোনো ব্যবস্থাই আমায় দিয়ে হয়ে উঠল না। না আমাকে কেউ চেনে, না আমি কাউকে চিনি। অধিকাংশ লোকই বলে তারা যাত্রী, এই ট্রেনেই তাদের অমুক জায়গায় যেতে হবে। কেউ কথা শোনে না। আকস্মিক ব্যাপারের উত্তেজনাটুকু কেটে যাবার পরে সবাই বুঝেছে বেশি ঘনিষ্ঠতা করতে গেলে এই শীতের রাত্রে দুর্ভোগ আছে কপালে। কাজেই সবাই আমায় এড়িয়ে চলতে চায়। অবশেষে একজন টিকিট কালেক্টরকে কথাটা বললুম। অনেক সাধ্য সাধনার পরে তাকে রাজিও করানো গেল। তিনি বললেন, কিন্তু শুধু আমি আর আপনি এতে তো হবে না, আপনি দাঁড়ান, আমি দেখে আসি। একটু পরে একজন অতি কদর্য চেহারার ময়লা কাপড় পরা লোককে সঙ্গে করে তিনি ফিরে এলেন। আমায় বললেন, শুনুন মশাই, লোক যেতে চায় না কেউ এই শীতের রাতে। এই লোকটি ভালো বামুন, আমাদের স্টেশনে পাউরুটির ভেন্ডার। এ যেতে রাজি হয়েছে। এ আরও 2জন লোক আনতে রাজি হয়েছে, কিন্তু টিকিটবাবু সুর নিচু করে বললেন, জানেন তো, এই ছোট লোক, ওদের কিছু খাওয়াতে হবে, নইলে রাজি হবে না। একটু মানে ওই, বুঝলেন তো, ওরা নেশাখোর লোক, লেখাপড়া জানে না, সবই বুঝতে পারছেন। তার একটা ব্যবস্থা করতে হয়। আমি বললুম, সে কীরকম খরচ পড়বে না পড়বে আমায় বলুন, আমি গিয়ে বলছি। ঘাট খরচের হিসেবটাও ধরবেন। টিকিটবাবু টাকা 15 এক ফর্দ দাখিল করলেন। আমি ফিরে গিয়ে বলতেই ভদ্রলোক মানিব্যাগ খুলে 2খানা 10 টাকার নোট আমার হাতে দিয়ে বললেন, এই নিন, যা ব্যবস্থা করবার করুন, আমায় এ দায় থেকে উদ্ধার করুন, বাঁচান আপনি। কথা শেষ না করেই আমার হাত দুটো জড়িয়ে ধরতে এলেন। আর আমার এই খোকার একটা কিছু, ওকে তো এই ঠান্ডায় সেখানে নিয়ে যেতে পারি নে, তাহলে ও কি বাঁচবে? আমি ফিরে এসে খোকার কথা তুলতেই তিনি বললেন, আমার তো ফ্যামিলি এখানে নেই, তাহলে আর কি কথা ছিল। আচ্ছা দাঁড়ান, দেখি ছোটবাবুর বাসায়। ছোটবাবুর বাসায় খোকার ব্যবস্থা হয়ে গেল। ভদ্রলোকের কাছে গিয়ে বললুম, দিন ওকে আমার কাছে, ছোটবাবুর বাসায় তাঁরা রাখবেন বলেছেন।
ভদ্রলোক বললেন, যাও খোকন বাবা, এই বাবুর কাছে যাও, তোমার মাসিমার বাড়ি নিয়ে যাবেন, যাও বাবা। তাঁর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমায় বললেন, অনেকক্ষণ কিছু খাইনি, রানাঘাটে ওর মা গজা কিনে দিয়েছিল, একটু গরম দুধ যদি। খোকা বেশ সপ্রতিভ, বেশ শান্তভাবেই আমার কাছে এলো, হাসি হাসি মুখে। তাকে কোলে নিয়ে মনে হলো খোকার যত বয়স ভেবেছিলুম তার চেয়ে ছোট, এখনও তেমন কথা বলতে পারে না। ছোটবাবুর বাসায় ঝি তাকে কোলে করে বাড়ির ভেতর নিয়ে গেল। ওকে কোলে তুলে নিয়ে কাঁদো কাঁদো সুরে বললে, আহা, এ যে একবারে দুধের বাছা গো। এসো এসো সোনামণি, আহা মানিক আমার। খোকা ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি, বরং এত লোক তাকে কোলে নিয়ে নাচানাচি করাতে সে খুব খুশি। একটু পরে আমরা কজনে মৃতদেহ বহন করে শ্মশানের দিকে রওনা হলুম। আমি, পাউরুটি ভেন্ডার, টিকিটবাবু ও পাউরুটি ভেন্ডারের একজন বন্ধু। টিকিটবাবুর এক ভাইপো আমাদের সম্মিলিত গরম কোট ও আলোয়ানের পুঁটুলি হাতে ঝুলিয়ে পেছনে পেছনে আসছিল। সকলের পেছনে ভদ্রলোকটি। তাকে আমরা অবশ্য সব বহন করতে দিইনি। ভদ্রলোকের জিনিসপত্র মৃতদেহের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়েছে, কারুর বাসায় জায়গা দেবে না, সেগুলো স্টেশনের ক্লোকরুমে জমা দেওয়া হলো। নৈহাটির বাজার যেখানে প্রায় শেষ হয়েছে, সেখানটায় এসে ভদ্রলোক বললেন, এই একটা ভুল হয়ে গিয়েছে, দাঁড়ান আমি সিঁদুর কিনে আনি, ওর কপালে দিয়ে দিতে হবে। শ্মশানঘাট নৈহাটি স্টেশন থেকে প্রায় 3 পোয়া পথ দূরে। বাজার ছাড়িয়ে দক্ষিণের মাঠের মাঝখান দিয়ে পথ। সুমুখে জ্যোৎস্না রাত, সন্ধ্যার পরে মেঘমুক্ত আকাশে ফুটফুটে চাঁদের আলো ফুটেছে। কনকনে হাড় কাঁপানি শীত, মাঝে মাঝে পৌষ রাত্রির ঠান্ডা হাওয়া বাধাশূন্য প্রান্তরে আমাদের শিরার উপশিরার রক্ত জমিয়ে দিচ্ছে। তার উপরে মুশকিল আমন ধানের জমির ওপর দিয়ে পথ, ধান কাটা হয়ে গিয়েছে। শীতের ঘায়ে ধানের গোড়াগুলো পায়ে যেন কুশাঙ্কুরের মতো বিঁধছিল। হঠাৎ পেছন থেকে ভদ্রলোক মেয়ে মানুষের মতো আকুল সুরে কেঁদে উঠলেন। আমরা অবাক হয়ে ফিরে চাইলুম। টিকিটবাবু বললেন, ও কি মশাই, ও কি, অত ইয়ে হলে চলবে কেন? ছি, আসুন, এগিয়ে আসুন। পুরুষ মানুষকে অমন অসহায়ভাবে কখনো কাঁদতে শুনিনি। তখন বয়স ছিল অল্প। লোকটির কান্না শুনে যেন আমার চোখে অশ্রু সজল হয়ে উঠল। তারপর তিনি চুপ করলেন। আমরা সবাই আবার চুপচাপ পথ চলতে লাগলুম। শ্মশানে যখন পৌঁছানো গেল, রাত তখন 7:30 হবে। মৃতদেহ চিতায় ওঠানো হলো। সেই সর্বপ্রথম লক্ষ্য করলুম বধূটির 2 পায়ে আলতা। কোথাও বেরুতে হলে গ্রামের মেয়েরা পায়ে আলতা পরে থাকে জানতুম। মনটা কেমন খারাপ হয়ে গেল। মেয়েটিকে ভেবেছিল আজ কোন যাত্রার জন্যে তাকে দুপুরে আলতা পরতে হয়েছিল। কপালে খানিকটা সিঁদুর ভদ্রলোকটি নিজেই দিয়ে দিলেন। বধূটিকে সর্বপ্রথমেই ভালো করে দেখে মনে হলো সত্যিই সুন্দরী। টানা টানা জোড়া ভুরু, পাণ্ডুর বর্ণের গৌর মুখ, অনিন্দ দেহকান্তি মৃত্যুতেও যেন ম্লান হয়নি। মুখের চেহারা দেখে মনে হয় যেন ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছে গোলমালে এখনই ঘুম ভেঙে উঠে পড়বে বুঝি। জ্বলন্ত চিতার একটু দূরে বসলুম। পাশে একটু দূরে সেই পাউরুটির ভেন্ডার আর তার বন্ধু। পাউরুটি ভেন্ডার আমার দিকে চেয়ে দাঁত বের করে হেসে বললে, যাক, আজ শীতের রাতটা কাটবে ভালো, কি বলেন? লালু চক্রবর্তীর পরেটার দোকানে ভাজতে দিয়ে এসেছি। আমাদের শশী আচার্যকে বসিয়ে রেখে এসেছি। রাত 12টার মধ্যে এখানকার কাজ শেষ হয়ে যাবে, আর গরম গরম বেশ। তার বন্ধু বললে, তা মাংস কতটা কুলুবে তো? বাহ, জোনাজার 1.5 পোয়া হিসাব করে দিয়ে এসেছি, মোট 3 সের। কজন আছি আমরা? তুমি, আমি, যতীনবাবুর ভাইপো, আর লালু, শশী আচার্যি, আর এই বাবু। আমার দিকে আঙুল দিয়ে বললে। আমি বললুম আমি খাবো না। দুজনেই আশ্চর্য হয়ে আমার মুখের দিকে চাইলে। আমার কথা যেন বুঝতেই পারলে না।
কিংবা বুঝে বিশ্বাস করতে পারলে না। পাউরুটি ভেন্ডার বললে, খাবেন না কিছু? সে কি মশাই, এই হাড় কনকনে পৌষ মাসের রাত, তা খাবেন না তো এলেন কেন? পাগল। তার বন্ধু বললে, খাবেন না কেন? ভালো জিনিস মশাই, আমরা নিজে দাঁড়িয়ে থেকে কিনিয়েছি খাসা চর্বিওয়ালা খাসি। লালু চক্করটি নিজে রাঁধবে, অমন মাংস রাঁধিয়ে গঙ্গার এপারে পাবেন না। ওই যে দেখছেন নৈহাটির বাজারের চাটের দোকানখানা, শুধু ওর রান্নার গুণে আজ 15 বছর একভাবে দাঁড়িয়ে রয়েছে, আর দেখবেন খেয়ে। এই সময় টিকিটবাবুর ইশারায় দুজনেই অন্যদিকে একটু দূরে কি জন্যে উঠে গেল এবং একটু পরেই আবার নিজেদের জায়গাটাতে মুখ মুছতে মুছতে এসে বসল। আমায় বললে, আপনার চলে না বুঝি? আমি বললুম, কি? এই একটু আধটু এই শীতের রাতে, নইলে চলে কি করে বলুন? বেশ ভালো মাল। কেন এদের টিকিটবাবু ডেকেছে ওদিকে তখন ব্যাপারটা বুঝলুম। ও আমার চলে না শুনে তারা আরও আশ্চর্য হয়ে গেল। এই শীতের রাতে শ্মশানে আসবার স্বার্থটা যে আমার কি, এ তারা ভেবেই পেলে না। আমার দিকে আর কোনো মনোযোগ না দিয়ে তারা নিজেদের বিষয়ে কথাবার্তা বলতে লাগলো। নৈহাটি স্টেশনে পাউরুটির ব্যবসা করে আর কেউ কিছু করতে পারবে না। রেল কোম্পানির লাইসেন্সের দাম ক্রমেই বাড়ছে, তার উপরে শিখেরা এসে চায়ের স্টল খুলে ওদের অর্ধেক ব্যবসা মাটি করেছে। খরচা ওঠাই দায়। দেশে সুবিধে নেই, তাই ওরা পেট ভাতায় এখানে পড়ে আছে, নইলে কাঁথিতে ওদের অমন চমৎকার দোকান ছিল। পাউরুটি ভেন্ডারটির নাম বিনোদ মারুজ্জে। সে আর একবার উঠে গেল ওদিকে। আমি ওর বন্ধুকে জিজ্ঞেস করলুম, খাবার টাবার কত খরচ হলো? তা প্রায় টাকা 7 ধরুন, কিছু মিষ্টিও আছে, আর তাছাড়া 2-1টা। আপনার তো দেখছি ওসব চলে না। বিনোদ ফিরে এসে নিজেদের মধ্যে আবার গল্প শুরু করলে। হঠাৎ আমার মনে পড়ল আমার গরম কোটের পকেটে বিস্কুট আছে। নৈহাটির প্ল্যাটফর্মে কিনেছিলুম সেই, কিন্তু খাওয়া হয়নি। টিকিটবাবুর ভাইপোকে ডেকে বললুম, আমার কোটের পকেটে বিস্কুট আছে, দয়া করে আমার মুখে খান কতক ফেলে দিন না, আমি এই হাত আর ওতে দেব না। আমায় ওভাবে বিস্কুট খেতে দেখে টিকিটবাবু অবাক হলেন। আমি সব ছুঁয়ে স্নান না করেই বিস্কুট খাচ্ছি। আমায় বললেন, আপনার খুব খিদে পেয়েছে দেখছি, তা চলুন নৈহাটিতে ফিরে খুব খাওয়াবো। আমি বললুম, আমি খাবো না কিছু, তাছাড়া আমি স্টেশনের দিকেও যাব না, এখান থেকে সোজা ভাটপাড়া চলে যাব। খাবেন না আপনি? সে কি মশাই, না না, তা কি হয়? অতটা মাংস! ওহে বিনোদ, এই কাঠ দাও ঠেলে, বসে বসে গল্প গুজব করবার জন্য তোমাদের আনা হয়নি। টিকিটবাবু আমার দিকে চেয়ে আবার কি বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে সে সুযোগ না দিয়েই নিজের জায়গাটিতে গিয়ে বসলুম। বিনোদ মারুজ্জে চিতার কাঠ ঠেলে দিয়ে ফিরে এসেছে। দুই বন্ধুর মুখের বিরাম নেই। এবার তার কার বিয়ের কথা আলোচনা করছে। বোধ হলো বিনোদ মারুজ্জের ভাইয়ের। বিনোদ 1 পয়সা সাহায্য করতে পারবে না। ভ্রাতৃদ্বিতীয়াতে বিনোদের বউ ওর কাছে টাকা চেয়ে পাঠিয়েছিল, সে 2 টাকা বাড়িতে মানি অর্ডার করে দেয়। সোজা লিখে দিলাম 2 টাকার বেশি হবে না, এতে ভাই দুতিয়েই করো। আর বিনোদের বন্ধুটি বললে, আর বন্ধুতিয়েই করো। কি বলো? বিনোদ 2 পাটি দাঁত বের করে হেসে বললে, তাই বলি, বিয়ে করলেই হয় না, তুলো দেখতে নরম, ধুনতে লবে যান। বিয়ে করে এই বাজারে সংসারটি চালানো সে বড় ঠেলা। রাত অনেক বেশি, বোধহয় 11টা। হালিশহর জুট মিলের আলোর সারি নিভে গিয়েছে। প্রকাণ্ড একটা অশরীরী পাখি যেন জ্যোতির্ময় পাখা মেলে গঙ্গার ওপর উড়ে বেড়াচ্ছে। একবার সেটা যেন জলের কাছাকাছি আসছে। স্নিগ্ধ জ্যোতির বিশাল প্রতিবিম্ব ফুটে উঠছে গঙ্গার বুকে। আবার যখন দূরে চলে যাচ্ছে, তখন অল্প সময়ের জন্য সেই জায়গাটা অন্ধকার। আবার আলো ফুটে উঠল, আবার অন্ধকার। এতক্ষণ ভদ্রলোকটি চিতার শিয়রের দিকে একটু দূরে চুপ করে বসেছিলেন। হঠাৎ তিনি আমার পাশে উঠে এলেন, বললেন, খোকা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কি বলেন? হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই।
খানিকটা চুপ করে থেকে বললেন, কাল সকালে নৈহাটিতে দুধ পাওয়া যাবে না মশাই? অভাব কি, সেজন্যে ভাববেন না, সে জোগাড় হয়ে যাবে। একটু চুপ করে থেকে আমি জিজ্ঞেস করলুম, আপনারা কোথায় যেতেন? পশ্চিমে কোথাও বুঝি? ভদ্রলোক বললেন, পশ্চিমে বেশি দূর নয়, আমি যাচ্ছিলাম আসানসোলে, সেইখানে চাকরি করি। অনেক দিন চাকরি খুঁজে বেরিয়ে বেরিয়ে শেষে ওইটা জুটিয়েছিলাম। তা চাকরিও করছি আজ 1 বছর। এতদিন রেলবাবুদের মেসে খেতাম, আশ্বিন মাসে মেসে খেয়ে খেয়ে ডিসপেপসিয়া গোছে দাঁড়ালো। এত ঝাল দেয় মশাই, অত ঝাল খাওয়া আমার অভ্যেস নেই। আমার স্ত্রী বললে, যা পাও একটা বাসা করো, আমাদের দুজনের খুব চলে যাবে। তোমারও কষ্ট থাকবে না, আর আমারও এখানে তোমায় বিদেশে ফেলে থাকতে ভালো লাগে না। তাই এবার বাসা ঠিক করে এই বড়দিনের ছুটিতে একে আনতে যাই শ্বশুর বাড়িতে। সেখানেই বিয়ের পর আজ 4 বছর 5 বছর রেখেছিলুম। দেশে আমার বাড়িঘর সবই আছে, কিন্তু সেখানে মশাই শরিকি গোলমাল। সেখানে ওকে রাখার অনেক অসুবিধে। বারদুই নিয়ে গিয়েছিলাম, তাতেই জানি। আমি বললুম, ওর কি কোনো অসুখ ছিল হঠাৎ এমন? অসুখের কথা তো কিছুই জানি নে, তবে মাঝে মাঝে বুক ধড়ফড় করতো বলতে শুনেছি। অসুখটা আমার বাড়িতে যখন আনি আর বছর, তখন বড় বেড়েছিল। আমার সে সময় নেই চাকরি, হাতে পয়সা, আর এদিকে বাড়িতে আমার জাটতুতো ভাইয়ের স্ত্রী, তার যৎপরণাস্তি দুর্ব্যবহার। এইসবের সংসারে শান্তি তো ছিল না একদণ্ড। ও আবার ছিল একটু ভালো মানুষ মতো, তা ওর ওপরেই যত ঝক্কি। খানিকটা আপন মনেই বলে যেতে লাগলেন, কালও বিকেলে কত কথা বলেছে, বাসার কথা আমায় কত জিজ্ঞেস করলে। বলছিল সেখানে পাতকুয়ো না পুকুর। আমি বললাম দুইই আছে, তবে পুকুরে রেলের কুলি চাপরাশিরা নাই আর কাপড় কাচে, তার চেয়ে তুমি বাসায় পাতকুয়োর জলেই নেও। আর খাবার জলের জন্যে ওই রেলের বাবুদের কোয়ার্টারে টিউবওয়েল আছে নিকটেই, সেখান থেকে জল আনাবো। বাসায় পেঁপে গাছ আছে শুনে কত খুশি। বললে, হ্যাঁ গা, ও দেশের পেঁপে নাকি খুব বড় বড়। কাল দুপুরের পর থেকে বাক্স গুছিয়েছে, মানকচু সঙ্গে নিয়ে যাবে বলে বিকেলে বেছে বেছে বড় মানকচুটা ওর ভাইকে দিয়ে তোলালে। রাত্রে ঘুমোয় না, কেবল ভাষার গল্প করে, এই করব ওই করব। আমায় বললে, এই পেতলের ডেকচিতে খেয়ে খেয়ে তোমার অসুখ করেছে, তারা তো আর তেমন মাজে না, অসুখের আর দোষ কি? সেখানে মাটির হাঁড়ি কুড়ি পাওয়া যাবে তো? রাত অনেক হয়েছে দেখে আমি বললাম, শো, ঘুমো, কাল আবার সারাদিন গাড়ির কষ্ট হবে, রাত দুপুর হলেও ঘুমিয়ে পড়ো। কোথায় চলে গেল আজ, আর আমায় রেঁধে খাওয়াতে আসবে না। হঠাৎ একটা গোলমাল ও বচসার আওয়াজে ভদ্রলোক ও আমি দুজনেই ফিরে চাইলুম। বিনোদ মারুজ্জে ও তার বন্ধু টিকিটবাবুর সঙ্গে কি নিয়ে ঝগড়া বাঁধিয়েছে, এবং আমার মনে হলো তারা এমন সব কথা বলছে যা হয়তো তারা স্বাভাবিক অবস্থায় বলতে সাহস করতো না টিকিটবাবুকে। বিনোদ মারুজ্জে বলছে, এই যান যান মশাই, অনেক দেখেছি ওরকম। আমরা গড়বাড়ির মারুজ্জে, সুতোহাটা পরগনার মধ্যে যেখানে যাবেন, ওদিকে তমলুকে স্তক, আমাদেরকে এক ডাকে চেনে। এই ছোট নজর যেখানে দেখি সেখানে আমরা থাকি না। এই শীতের রাতে কে আসতো মশাই? আমাদের আগে খোলসা করে আপনার বলা উচিত ছিল, তাহলে দেখতাম নৈহাটির বাজার থেকে কোন ব্যাটা পৈতওয়ালা বামুন আজ মরা নিয়ে আসতো, মুর্দ ফরস দিয়ে না যদি। ব্যাপারটা কি উঠে দেখতে গেলুম। বিনোদ মারুজ্জে আমায় দেখে মধ্যস্থ মেনে বললে, এই তো এই ভদ্রলোক রয়েছেন। আচ্ছা বলুন তো আপনি, আমরা সকলে আগে বলে দিয়েছি আমাদের এই চাই এই চাই, এখন এখানে এসে হাত গুটলে চলবে কেন? আপনি বলুন তো। হ্যাঁ, মানুষ বলি এই বাবুকে, কোনো লোভ নেই, খাবেন না দাবেন না, কিচ্ছু করবেন না, উনি এসেছেন বড়া নিয়ে এই শীতে,
হ্যাঁ, উনি বলতে পারেন। ওর পায়ের ধুলো নিয়ে মাথায় দিতে হয়। ঝোঁকের মাথায় বিনোদ মারুজ্জে সত্যিই আমার পায়ে হাত দেবার জন্য ছুটে এলো। আমি সেখান থেকে সরে পড়লুম। এদের অপ্রকৃতিস্থ অবস্থার ভাগবাঁটোয়ারা সংক্রান্ত কথার মধ্যে আমার থাকবার দরকার কিসের? মনে কেমন একটা দুঃখ। এই অভাগিনী পল্লী বধূর অন্ত্যেষ্টিক্রিয়ার উপযুক্ত সম্মান এখানে রক্ষিত হলো না। মনে হলো ও এখানে কেন? এই জ্যোৎস্নাপ্লাবিত গঙ্গার উদ্দাম তরঙ্গভঙ্গ, এই হিমবর্ষী নক্ষত্র বিরল বিরাট আকাশ, এই অমঙ্গলময়ী মহানিশার মৃত্যু অভিযান, জীবনের নানা ছোটোখাটো সাধ যাদের মেটেনি, এই রুদ্র আহ্বান তাঁদের বেলা আর কিছুদিন স্থগিত রাখলে বিশ্বকর্মার কাজের কি ক্ষতিটা হতো? ছোট্ট একটি গৃহস্থ বাড়ির দাওয়ায় মেয়েটি খোকাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে। সবে সে নদীর ঘাট থেকে গা ধুয়ে এসেছে। পায়ে আলতা, কপালে টিপ, খোঁপাটি বাঁধা। ওকে মানায় জীবনের সেই শান্ত পটভূমিতে। শ্মশানে মাতালের হুড়োহুড়ির মধ্যে ওকে এনে ফেলা যেমনই নিষ্ঠুর তেমনই অশ্লীল। রাত দুপুর বিনোদ মারুজ্জে হঠাৎ কি মনে করে আমার সাথে এসে বসল। সে আমার প্রতি অত্যন্ত ভক্তিমান হয়ে উঠেছে। আমি কি করি, কোথায় থাকি, বাড়িতে কে কে আছে, এইসব নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুললে। এই আপনি মশাই এর মধ্যে মানুষ, মানুষ চিনি মশাই। আজ না হয় দেখছে স্টেশনে পাউরুটি ফ্রি করি, আমরা ঘরবাড়ির মারুজ্জে। আর যান যদি কখনো ওদিকে, পায়ের ধুলো দিলেই বুঝতে পারবেন, সুতোহাটা পরগনার মধ্যে। সব শেষ হতে রাত 1টা বাজল। চাঁদ ঢলে পড়েছে। চিতা ধুতে গিয়ে ভদ্রলোক আবার হাউ হাউ করে কেঁদে উঠলেন। আমরা অনেক সান্ত্বনা দিয়ে তাকে থামালুম। আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা পিসিমার বাড়ি চলে আসব। ওরা কিছুতেই ছাড়ে না। টিকিটবাবু বললেন, আরে আসুন আসুন, অতটা মাংস খাবে কে? সব গরম গরম পাবেন, আমার বলে দেওয়াই আছে। রাত 12টার পরে তবে ময়দায় জল দেবে, আর গিয়েই গরম গরম। চলুন মশাই। অতি কষ্টে ওদের হাত এড়িয়ে পিসিমার বাড়ি ফিরলুম। কিন্তু সকালে উঠেই খোকাকে দেখবার ইচ্ছে হলো। 7:30টার ট্রেনে নৈহাটি গিয়ে ছোটবাবুর বাসায় হাজির। খোকা নাকি অনেকক্ষণ উঠেছে। ভোরবেলা থেকে মায়ের কাছে যাবার জন্য কাঁদছিল। বাসার মেয়েরা অনেক কৌশলে থামিয়ে রেখেছেন। ভদ্রলোকটিও এলেন। তিনি টিকিটবাবুর বাসায় রাত্রে শুয়েছিলেন। দেখে মনে হলো রাতে বেশ ঘুমিয়েছেন। খোকা এখন আর কাঁদছে না। বাসার মেয়েরা কমলা লেবু দিয়েছে হাতে, তাই খেতে খেতে ঝিয়ের কোলে বাইরে এলো। ঝি বললে, কাল ছোটবাবুর বউ নিজের কোলের কাছে ওকে নিয়ে শুয়েছিলেন। জেগে উঠলেই মুখে মাই দিয়েছেন। রাতে ঘুমের ঘোরে ও ভেবেছে ওর মা, কিন্তু ভোরে উঠেই সে কি কান্নাটা! কেবল বলে মা যাব, মা যাব। আহা, বাছা আমার, মানিক আমার। একটু পরে আমি ভদ্রলোককে ট্রেনে তুলে দিতে গেলুম খোকাকে কোলে নিয়ে। তিনি এই ট্রেনে মুর্শিদাবাদে শ্বশুরবাড়ি ফিরে যাবেন। আমায় বললেন, কি করে সেখানে ঢুকবো মশাই, ভেবে আমার হাত পা আসছে না। তবে যেতেই হবে। খোকাকে ওর দিদিমার কাছে দিয়ে আসবো, নইলে কে দেখবে আর ওকে। তারপর পাগলের মতো হাসি হেসে বললেন, যাত্রাটা বদলে আসি মশাই, কি বলেন? আমি বললুম, টিকিটবাবু কাল আপনাকে কিছু ফেরত দিয়েছেন? না, আমিও চাইনি। তবে আজ সকালে একটা ফর্দ দেখাচ্ছিলেন, বললেন সব খরচ হয়ে গেছে। সে ফর্দ আমি দেখিও নি। যা উপকার করেছেন আপনারা, তার শোধ কি কখনো দিতে পারবো? ট্রেন ছেড়ে চলে গেল। প্ল্যাটফর্মে বিনোদ মারুজ্জের সঙ্গে দেখা। আমায় একপাশে ডেকে মুখ ভার করে বললে, এই শুনেছেন টিকিটবাবুর আক্কেলটা? 7.5 টাকা হাতে ছিল কালকের দরুন। কাল রাতে খাওয়া দাওয়ার পরে বললাম ভাগ করো, তা আমাদের দিলে 1 টাকা করে, দুজনকে 2 টাকা, আর নিজে নিলে 5.5 টাকা। বলে ওদের দুজনের ভাগ, ও আর ওর ভাইপো। আচ্ছা, ভাইপো কি করেছে মশাই?
শুধু কাপড়ের পুঁটলিটা হাতে ঝুলিয়ে নিয়ে গিয়েছে বই তো নয়, আর আমাদের কাঁদছে। চামার চামার। আমাদের অত ছোট নজর নেই। হাজার হোক কুলীন বামুনের ছেলে মশাই, হ্যাঁ, না হয় পেটের দায় আজ পাউরুটি ফিরিই করি। বছর চারেক পরে তখন কলকাতায় চাকরি করি, কি একটা ছুটির দিনে জু গার্ডেনে বেড়াতে গিয়েছি। একজন ভদ্রলোক আমার আগে আগে এ ঘরে ও ঘরে ঘুরে বেড়াচ্ছিলেন, সঙ্গে একটি তরুণী বধূ ও 2-2.5 বছরের ছোট একটি ছেলে। মনে হলো যেন চিনি, কোথায় যেন দেখেছি। হঠাৎ আমার মনে পড়ল ইনি সেই ভদ্রলোকটি নৈহাটিতে যাঁর স্ত্রীর সৎকার করেছিলাম সেবার। এগিয়ে গিয়ে বললুম, চিনতে পারেন? ভদ্রলোক চিনলেন, খুব খুশিও হলেন। বললেন আজকাল তিনি কলকাতাতেই থাকেন, বাগবাজারের পোস্ট অফিসে চাকরি করেন। সঙ্গের বধূটি তার দ্বিতীয় পক্ষের স্ত্রী, নিজেই পরিচয় দিলেন। ছেলেটি আমার দিকে চেয়েছিল। ভদ্রলোক তাকে দিয়ে আমার পায়ে একটা প্রণাম করিয়ে বললেন, এ পক্ষের ছেলে, এই 2.5 বছরে পড়েছে। আমি বললুম, ও বেশ বেশ, আপনার বড় খোকাটি কোথায়? সে নেই, সে সেইবারই মারা যায় নিউমোনিয়া হয়ে, ওর দিদিমার কাছেই, সেই বসেকে। হ্যাঁ, আচ্ছা আসি মশাই, নমস্কার।